হ্যাঁ, মানে এর মধ্যে সংবাদপত্রে বেরিয়েছে তিনি শীর্ষে বদল চান। যে আমার দলের যে এই যে নিরঙ্কুশ ক্ষমতা আমি কায়েম করেছি, এটা বোধহয় সমস্ত রাজ্যের ক্ষেত্রে বা রাষ্ট্রের ক্ষেত্রে বা যে কোনো জায়গায় যেখানে আছেন তিনি, আমি সর্বক্ষেত্রেই আমি বোধহয় কায়েম করেছি। তা তো হতে পারে না। যে দলটা একদম আপাদমস্তক মনুবাদী দল, মহিলাদের বিরুদ্ধে তারা দিনরাত নানা রকম কথা বলে, কোথাও ইলেকশনের সময়ও তারা সেটা করেছে, প্রজ্জ্বল রেবন্নাকে তারা টিকিট করেছে, তো সেই দলটার কি কোনো নৈতিক অধিকার আছে এই আন্দোলন করার? নমস্কার, এই খোলা আড্ডা অনুষ্ঠানে সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। আর্চিকরের তরুণী চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের পরে আমাদের রাজনৈতিক দলগুলো কে কোথায় দাঁড়িয়ে? শাসক দল তৃণমূল কংগ্রেসের শীর্ষ স্তরের অন্তর্কলহ কিন্তু প্রকাশ্যে চলে এসছে। বিজেপি প্রথম দিকে অতটা সক্রিয় না হলেও পরবর্তীকালে তারা জঙ্গি ধাঁচের আন্দোলনের ডাক দিয়েছে। বামেরা এই আন্দোলনের প্রথম থেকেই রয়েছে, সম্প্রতি তাদের সঙ্গে যোগ দিয়েছে কংগ্রেসও। এই সমস্ত রাজনৈতিক দলগুলির বর্তমান অবস্থান নিয়ে আমরা আজকে একটি রাজনৈতিক বিশ্লেষণ করব। এই রাজনৈতিক বিশ্লেষণের জন্য আজকের অতিথি হিসেবে আছেন গৌতম বন্দ্যোপাধ্যায়, প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক। গৌতম দা, আমাদের সমস্ত দর্শকের পক্ষ থেকে আপনাকে স্বাগত। প্রথমে আমি যদি তৃণমূলের বিষয়টাকে একটু আপনি বিশ্লেষণ করেন, তৃণমূল কংগ্রেসের যে ভূমিকা প্রথম দিন থেকে এখনো পর্যন্ত, সেইটা কিন্তু একটু অন্যরকম, একটু সবারই কিন্তু এই বিষয়টা নিয়ে, মানুষ যখন এত লোক রাস্তায় নেমে পড়েছে অরাজনৈতিকভাবে, তখন তৃণমূল সেটাকে কিভাবে তারা এটাকে দেখছে, এটা যদি আপনি একটু বিশ্লেষণ করেন। অন্য সমস্ত রাজনৈতিক দল প্রকাশ্যে নেমেছে, তৃণমূলের পক্ষে তো সেভাবে প্রকাশ্যে নেওয়া সম্ভব ছিল না, কারণ তৃণমূলের বিরুদ্ধে, শাসক দলের বিরুদ্ধে এত বিক্ষোভ এবং সমস্ত মানুষের বিক্ষোভ, সমস্ত রাজনৈতিক দলের, মানে যাকে বলা হয় আপামর মানুষের একটা এই একটা বিক্ষোভ যে মানুষ দেখতে পেয়েছি আমরা। এখন সেখানে এটাও বিশ্বাস করা যায় না যে তৃণমূলের সবাই এক সুরে কথা বলবে এবং এক সুরে গান গাইবে, তা হয় এবং তা হয়নি, আমরা জানি। এটা আমরা বহুদিন ধরেই বলছিলাম, বলেওছি, আমিও আগে বলেছি যে যে কোনো রাজনৈতিক দল হোক বা যে কোনো শাসক দলের কাছে, যে কোনো ধরনের শাসকের যে দ্বিতীয়তে যিনি থাকেন, দ্বিতীয় সারিতে যিনি থাকেন বা দ্বিতীয় যিনি হন, মূলত তার সঙ্গে একটা অভিঘাত, তার সঙ্গে একটা সংঘাত তৈরি হয়, মানে তার সঙ্গে সম্পর্কের অভিঘাতটা এমন ভাবে তৈরি হয় আস্তে আস্তে যে সংঘাতের পর্যায়ে যেতে পারে। এবং সেটা তুমি যে কোনো রাজনৈতিক ক্ষেত্রে হতে পারে, যেমন আমরা ভিপি সিং এর সময় দেখেছি, ইন্দিরা গান্ধীর সময় মোরারজি দেশাইয়ের বিরুদ্ধে ইন্দিরা গান্ধীকে দেখেছি, ঠিক সেই রকম একই রকম এখানে মনে হচ্ছিল হবে না, কারণ এখানে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু তা তো হওয়ার নয়, কারণ যখনই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আরেকজন চলে আসেন, তখন তার একটা নিজস্ব বৃত্ত তৈরি হয়, নিজস্ব কেন্দ্র তৈরি হয়। সেই বৃত্তের মধ্যে যারা থাকেন তাদের একটা ব্যাখ্যা থাকে, আর যা শাসক দলের যে মাথায় থাকেন তার একটা নিজস্ব বৃত্ত প্রথম দিন থেকে তৈরি হয়, তাদেরও একটা ব্যাখ্যা থাকে। এবং যারা প্রথম থেকে হয় তারা ধরেই নেয় এটা হচ্ছে তাদের মৌরসি পাঠটা। হ্যাঁ, দ্বিতীয় যারা হন তাদের ক্ষেত্রে মনে হয় যে এই মৌরসি পাঠটা চলতে পারে না, তাহলে দলটাও ভেঙে যাবে এবং দলের মধ্যে যে দুর্নীতির ঘুণ বা অপশাসনের ঘুণ জমা বেড়েছে সেগুলো আরো বাড়বে। ঠিক সেটাই হয়েছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন সরাসরি বলতে পারছিলেন না, অনেকদিনই বলতে পারছে না, তবুও মাঝে মাঝে বেরিয়ে এসেছে কুণাল ঘোষের কথাতে, কারণ কুণাল ঘোষ ভীষণ ভাবে ওই অভিষেক দ্বারা অনুপ্রাণিত এবং অভিষেকের কাছের লোক, ঘনিষ্ঠ লোক। আর তাছাড়া অভিষেকের আরো যারা কাছের লোক এরকম আছে আমরা জানি, তারাও বলেছেন, বিভিন্ন ভাবে বলেছেন এবং বেরিয়েও চলে গিয়েছেন, তাপস রায় বেরিয়ে চলে গিয়েছেন, আমরা দেখেছি। ঠিক সেভাবে তৃণমূলের অন্দরেও কিন্তু এই রাজনীতিটা হচ্ছিল, রাজনীতি বলবো না, ঠিক এটা হচ্ছে একটা বিক্ষোভ দানা বাঁধছিল। আরজিকরটা সেই বিক্ষোভকে অনেক প্রকাশ্যে নিয়ে এসেছে। এখনো পর্যন্ত হয়তো মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু বলেননি, তবে কোনোদিন যদি বলে বসেন তাহলে আশ্চর্য হওয়ার কিছু হবে না, কারণ এই ঘটনাটা যে ইন্টারাপ্ট করছি আপনাকে, এই না বলার মধ্যে দিয়ে তো অভিষেক অনেক কিছু বলছেন মনে হচ্ছে। হ্যাঁ, মানে এর মধ্যে সংবাদপত্রে বেরিয়েছে তিনি শীর্ষে বদল চান,
হ্যাঁ, এরকম সংবাদ তিনি এসেছে। তিনি বেরিয়েছে, এবং আমি নিজে বলছি, আমি সংবাদপত্রেও ছিলাম এবং আমি নিজেও করেছিলাম, যে ওই এমন কথাও লেখা হয়েছিল, লিখেওছিলাম আমাদের আরেকটি পত্রিকা, তো সেখানেও লেখা হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে নিয়ে বিজেপি কি মহারাষ্ট্রের কথা ভাবছে, মানে মহারাষ্ট্র যে স্কিম, যে প্রকল্প, মহারাষ্ট্রে যেভাবে সরকার যেখানে অজিত পাওয়ার আর শরদ পাওয়ারের বিরোধে এরকম ভাবছে কিনা, এবং তাতে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন রকমের সেই সংবাদের বিরুদ্ধে কোনোদিনও একটা রিজয়েন্ডার পাঠাননি বা বলেননি না এই সমস্ত জিনিসটা ভুল, এটা বলেননি। তিনি চুপ করে থেকেছেন। চুপ করে থাকা মৌন সম্মতি লক্ষণম কিনা আমি জানি না, কিন্তু মোটামুটি তিনি চুপ করে থেকেছেন। এটুকু বুঝতে দিয়েছেন যে বহু জিনিসেই তার মত মিলছে না এই মুখ্যমন্ত্রীর সঙ্গে বা মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা আছেন তাদের সঙ্গে। এবং আমরা ভেতরের কথা আমি জানি, আমাকে অনেকে বলেছেন, এমনও কথা হয়েছে বেশ কিছু সময় ধরে অভিষেক যেভাবে উঠছিলেন, যত ক্ষমতার কাছাকাছি চলে গিয়েছেন, তখন মমতার যারা কাছে তারা খুবই বিপদগ্রস্ত হয়ে পড়েছিলেন, ভয় পেয়ে গেছিলেন, আতঙ্কগ্রস্ত হয়ে গিয়েছিলেন, এবং মমতাকে খুব প্রেসার দিচ্ছিলেন, চাপ দিচ্ছিলেন যে এটা চললে কিন্তু খুব মুশকিল। এবং তারপরে হঠাৎ মমতা, আমরা দেখেছি লোকসভার ঠিক আগে, সমস্তটাই নিজের ঘাড়ে নিয়ে নিলেন, নিজের দায়িত্ব নিলেন, এবং এটাও ঠিক যে তিনি জিতিয়ে এনেছেন, এটাও ফ্যাক্ট। হ্যাঁ, ওখানে অভিষেকের একটু কথাকে তিনি অগ্রাহ্যই করলেন, যে নবীনদের, তিনি অভিষেকের যে নবীন লাইন, হ্যাঁ, সেটাকে অগ্রাহ্য করে মমতা নিজের প্রবীণদেরই রাখলেন, যাদের বিরুদ্ধে অভিষেকের ইনফ্যাক্ট রাগ ছিল, ক্ষোভ ছিল, তাদের তিনি রেখে দিলেন, এবং তাদের কিন্তু জিতেও আনলেন, এটাও ফ্যাক্ট। মানে তারা জিতে এলেন। এতে হয় কি, যে কোনো শাসকের এতে এত বেশি আত্মপ্রত্যয় বেড়ে যায়, সেই আত্মপ্রত্যয়টা তো অহংকারে পর্যবসিত হয়, এটা আমরা জানি সবাই, সমস্ত ক্ষেত্রে আত্মপ্রত্যয় যদি এতটা বেড়ে যায়, তখন এতটাই অহংকার বেড়ে যায়, তখন মনে হয় দলটা শেষ কথা নয়, সমস্ত মানুষই বোধহয় তার কথা শুনবেন। এইটা হয়ে যায় সমস্যা। আসলে তার দলে তিনি নিরঙ্কুশ ক্ষমতা আছে, তিনি জিতিয়ে এনেছেন, সব ঠিক আছে, কিন্তু আমি যদি একটু হিসেব করি, অঙ্ক দেখি, তাহলে বিরুদ্ধে যত ভোটই আমি একদম খুব পরিষ্কার করতে, সেই মানুষরা তো ভোট দেননি, সেই মানুষ প্রায় 39% দেননি। তারা কেউ বিজেপিকে দিয়েছে, কেউ সিপিএম কে দিয়েছে, কেউ কংগ্রেসকে দিয়েছে, অনেকে হেরে গেছেন, পাননি, সেটা অন্য কথা, কিন্তু মানুষের ভোটটা তো সেখানে পড়েছে। আমাদের দেশে প্রপোর্শনাল রেপ্রেজেন্টেশন নেই, বিদেশে আছে কয়েকটা জায়গায়, আমাদের দেশ অনেক বড় দেশ, সম্ভব নয়, কিন্তু যদি থাকতো প্রপোর্শনাল, যদি রেপ্রেজেন্টেশন থাকতো, তাহলে অনেকেই এখানে আলাদাভাবে গুরুত্ব পেতেন, এমনকি সরকারে গুরুত্ব পেতেন। আমাদের সেটা হয় না। আনুপাতিক হিসেবে দেখলে কিন্তু বিরোধীদের মধ্যেও যথেষ্ট একটা সম্ভাবনা ছিল যে তারা অনেক ভালো জায়গায় থাকতে পারেন, কিন্তু আমাদের দেশে একেবারেই হিসেবটা আলাদা। এবারে কি হয়, কিন্তু তিনি ধরে নেন, মানে বিশেষ করে যিনি শাসকের দলের থাকেন, নেতা হন বা নেত্রী হন, তিনি ধরে নেন যে আমার দলের যে এই যে নিরঙ্কুশ ক্ষমতা আমি কায়েম করেছি, এটা বোধহয় সমস্ত রাজ্যের ক্ষেত্রে বা রাষ্ট্রের ক্ষেত্রে বা যে কোনো জায়গায় যেখানে আছেন তিনি, আমি সর্বক্ষেত্রেই আমি বোধহয় কায়েম করেছি। তা তো হতে পারে না, তা তো সম্ভব নয়, সেটা তো একেবারে একনায়কতন্ত্র, সেটা গণতান্ত্রিক দেশে সম্ভব নয়, এবং সেটা যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে হয় সেনার সাহায্য নিতে হয়, কু হতে হয়, এই ধরনের আরো অনেক বড় বড় জিনিস হতে হয়, সেটা এই দেশে হওয়া সম্ভব নয় আমি মনে করি। কিন্তু এটা হয়েছে, এবং এর ফলে হয়েছে কি, যখনই এই শাসক দল বিপাকে পড়েছে, তখন ন্যাচারালি, খুব স্বাভাবিকভাবে তৃণমূলেরও একটা বিরাট অংশ ক্ষুব্ধ হয়েছে, এমনটাই ক্ষুব্ধ হয়েছে, তো আমরা সবাই জানি, পরিষ্কার বেরিয়ে এসে সবাই জানি, নতুন করে বলার কিছু নেই। মুখপাত্র শান্তনু সেন বেরিয়ে চলে এসেছেন, কার্যত বেরিয়েই চলে আসা, দলটা ছাড়েননি বা দল তাকে ছাড়িয়ে দেয়নি সেটা অন্য কথা, তার আরো অনেক প্যারাফার্নেলিয়া থাকে, আমি তার কার্যত তাই, পদ কেড়ে নেওয়া হয়েছে। হ্যাঁ, সই সুখেন্দু শেখরের ক্ষেত্রে তো আরো ভয়ঙ্কর হয়েছে, তাকে তো মানে লালবাজারে ডেকেই পাঠানো হলো, প্রায় লালবাজারে ডেকে নেওয়া হয়েছে, তাকে গিয়ে তাকে বলতে হয়েছে এবং তাকে মুছে দিতে হয়েছে, তিনি পোস্ট করেছিলেন যেটা, সেটা তাকে মুছে দিতে হয়েছে, এটা হয়েছে। কিন্তু তার মানে তো ক্ষোভটা প্রশমিত হয়ে গেল তা তো নয়,
তা একেবারেই নয়। এবং সবচেয়ে বড় কথা, আমি কয়েকজনই নেতা নেত্রীর ছেলে মেয়েরা যারা ইয়াঙ্গার জেনারেশন, তারা ভীষণ ক্ষুব্ধ এবং তাদের অনেকে মিছিলে হাঁটছেন। কিন্তু আমাদের সমস্যা হলো এটাই যে আমরা এত বেশি আজকাল এই যে টেলিভিশন মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত জিনিসের পুঙ্খানুপুঙ্খ বিচার হয় না। যারা হাঁটছেন তাদের পরিচয় আলাদা করে যদি বের করা যেত তাহলে তো আমরা বুঝতে পারতাম অবস্থাটা কোথায়। কিন্তু আমাদের সেই সিরিয়াস জার্নালিজমের জায়গাটা নেই, নষ্ট হয়ে গেছে। যে কোনো ভাবেই নয়, আমরা শুধু কে কি বলছেন, নেতারা কি বলছেন, আর পরিবারে কি তারা কি বলছেন তাই দেখছি। কিন্তু যারা হাঁটছেন তাদের মধ্যে কতজন এই যে তৃণমূল দলের সঙ্গে সম্পৃক্ত আছেন, তৃণমূল দলের পরিবারের সঙ্গে সম্পৃক্ত ঘনিষ্ঠ কতজন আছেন বা কারা কারা আছেন, সব ধরা পড়ে যেত। আজকালকার দিনে সেটা ধরা পড়া কোনো অসুবিধা নেই, আমরা জানতে পারছি না। কিন্তু আমার ধারণা, আমি এখান থেকে বলতে পারি, দিস ইজ মাই গাট ফিলিং অ্যাজ এ জার্নালিস্ট, অনেক লোক আছেন, অনেক প্রচুর লোক আছেন। হ্যাঁ, এমন অনেকেই আছেন যারা নিজেরা হয়তো হাঁটেননি, বাড়িতে হয়তো তাকে সমর্থন করেছেন, বাড়ির লোকেরা গেছে। এইটাই বলছি আমি সেইটাই বলতে চাইছি, সেইটাই বলতে চাইছি, সেই যারা হাঁটছেন তাদের পরিচয় আমরা জানতে পাচ্ছি না বা জানার চেষ্টা করছি না। আমরা তো ন্যাচারালি আমরা ওই যারা নেতা নেত্রী তাদের কথা, কারণ মানুষও সেই কথাটাই শুনতে চায়, এই মানুষের মধ্যেও এটা এসেছে। এটা আমি শুধু যে মিডিয়াকে দোষ দিলে হবে না, মানুষ সেটাই চায়, কারণ মানুষ সেন্সেশনটা একটু বেশি পছন্দ করে। এইটা হলো তৃণমূলের এখন খুব বিপাকে একটা অবস্থায় আছে, খুব মানে একটা যাকে বলা হয় খুবই একটা অসুবিধাজনক অস্বস্তিকর জায়গায় আছে। তার জন্য একটা জিনিস লক্ষ্য রাখবে যে তৃণমূল দলের পক্ষ থেকে খুব সতর্কভাবে প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে। একমাত্র কুণাল ঘোষ খুব আক্রমণাত্মক হয়ে দেন, মাঝে মাঝেই দেন, কিন্তু তার একটা সুবিধে আছে। সুবিধে কি? তাকে অনেকে গালবন্ধ করে, তিনি বিতর্কিত চরিত্র হন, কিন্তু একই সঙ্গে তিনি কখনো মমতার বিরুদ্ধেও বলে দিতে পারেন, কখনো মমতার পক্ষ নিয়েও বলে দিতে পারেন, কখনো তৃণমূল দলের হয়ে বলেন, কখনো অভিষেকের হয়ে বলেন। কাজেই তিনি কখন কার হয়ে কিভাবে বলবেন সেটা কেউ জানে না। তিনি, আমার মনে হয়, এটা আমার আরেকটা ফিলিং, আমার একটা অনুভব, যে তার তো মূলত একটা সাংবাদিক সত্তা ছিল। আমি এখন বলছি না সেটা আছে, কারণ এখন রাজনৈতিক সত্তার পেছনে সেটা আড়াল হয়ে গেছে। কিন্তু কোথাও একটা সাংবাদিক সত্তার একটা কোথাও কোথাও একটা ঝিলিক মারে মাঝে মাঝে, মনে হয় যারা সত্যি কথাটা বলা দরকার, ঠিক কথাটা বলা দরকার, এইটা হয়তো তিনি বলে ফেলেন বা ইচ্ছে করেই বলেন। এমন কি হতে পারে, মানুষের তো দ্বৈত সত্তা থাকে, এমন হতে পারে যে সেই সাংবাদিক সত্তাটা মনে হয় না এটা একটু বলে দেওয়া দরকার, এটা হতে পারে। বাকি যারা আছে অন্যরা কেউই কিছু বিশেষ বলছেন না, এটা লক্ষ্য রাখার মতো। হ্যাঁ হ্যাঁ, সব থেকে ভোকাল যারা, তার মধ্যে তো মহুয়ামদকে নিয়ে অনেক বিতর্কও হয়েছে। হ্যাঁ, কিচ্ছু কেউ বলেননি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিচ্ছু বলেনি, কেউই বলছেন না, মানে যারা খুবই বেশি বলতে পারে তারা কেউ কিছু, খুবই সতর্ক। মদন মিত্র যেটা বলছেন সেটা মানে এও হয় ও হয় টাইপের। হ্যাঁ হ্যাঁ, ও তো অনেকদিন ধরেই বলছেন। তার কারণ হচ্ছে নিজস্ব যেহেতু রাজনৈতিক একটা খুব একটা টালবাটালের মধ্যে আছে, কালকে কি হবে না হবে জানেন না, এবং ধরেই নিচ্ছেন 2026-এ হয়তো তিনি আর সুযোগ পাবেন না, কোনো প্রার্থী পদে মনোনীত হবেন না, এরকম ভাবছেন। এটা তো থাকতেই পারে, যে কোনো রাজনৈতিক নেতার বা নেত্রী এই ধরনের থাকে। এইটা হলো আর তৃণমূল দলের এই যে অসুবিধাটা, এই অসুবিধাটার একটা বিশাল কারণ হচ্ছে, দেখো, দুটো কারণ। কারণ প্রশাসক হিসেবে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেলিয়ার, ব্যর্থতা, এটা নিয়ে আর কোনো প্রশ্ন চিহ্ন নেই, বিশেষ করে আরজি করের ক্ষেত্রে, মানে স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ দপ্তরের ক্ষেত্রে। এটা একটা। আরেকটা হচ্ছে যে রাজনৈতিক ভাবে যেভাবে তৃণমূল এগিয়েছে এবং যেভাবে তৃণমূল দলের মধ্যে ভিতরে এত বিভাজন হয়েছে, সেটা এতদিন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যেই বেরোতে পারেনি, কিন্তু একটা ছিদ্র পেয়েছে। সেই ছিদ্রটা কিন্তু যে কোনো প্রেসার করে সেই বাল্বের মতো হঠাৎ করে মাঝে মাঝে বেরিয়ে আসতে পারে, এরপরে কোনো একটা সময় বড় আকারেও বেরোতে পারে যদি এটাকে আটকানো না যায়। এটা হলো তৃণমূলের দিক থেকে। তৃণমূল সেই জন্য যেটা চাইবে, বা তৃণমূল সরকার যেটা চাইবে, ধীরে ধীরে এটাকে এই রাজনীতিটা, দলের অন্দরের রাজনীতিটাকে স্তীমিত করে দিতে চাইবে, যে কোনো উপায়ে হোক এটা চাইবে।
এটা যে কোনো দলই চায়, এবং তৃণমূল তো অবশ্যই চাইবে। এবং তৃণমূল দলের নেত্রীকে আর যাই অপবাদ দেওয়া হোক, তিনি রাজনীতিতে যে অত্যন্ত অভিজ্ঞ এই নিয়ে কোনো সংশয় থাকার কথা নয়। তিনি অত্যন্ত অভিজ্ঞ এবং তিনি এইটুকু জানেন এই সময় কোনটা করা ভালো। হ্যাঁ, তিনিও চুপ করে আছেন, তিনিও বিশেষ কিছু বলছেন না। এটা হলো তৃণমূলের রাজনীতি। দাদা আপনি ছোট্ট, আমি আরেকটু প্রশ্ন একটা ছোট্ট রাখবো আপনার কাছে, এই তৃণমূলের বিষয় থেকে অন্য বিষয়ে যাওয়ার আগে আর কি, অন্য দলে যাওয়ার আগে, যে সাধারণ মানুষের ধারণা, পারসেপশনের উপরে আমরা বারবারই দেখেছি আমাদের দেশের ভোট হয়। হ্যাঁ, সেটা সে গলি গলি মে শোর হয়, রাজীব গান্ধী চোর হয়। হ্যাঁ, তো এটা সত্যতা না হোক, তার পারসেপশনেই সেবার ভোট হয়েছিল, এবং পরবর্তীকালে মনমোহন সিং এর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ কোনোটাও তার সরকারের বিরুদ্ধে প্রমাণিত না হওয়ার পরেও সেটাও সেই পারসেপশনে। এখানেও তাই, এখানেও পশ্চিমবাংলাতেও বারবার তার হয়েছে, বুদ্ধবাবুর বিরুদ্ধে যে ভোট হয়েছিল সেটাও ওরকম পারসেপশনেই ভোট হয়েছিল। তো মানুষ পারসেপশনে ভোট দেয়, এই ব্যাপারে বারবারই আমরা দেখতে পেয়েছি। এইবার পাবলিকের পারসেপশন, এবং সেটা অনেকটা মান্যতা পেয়ে গেছে এই সুপ্রিম কোর্টের টিপ্পণীতে, পর্যবেক্ষণে, এবং মানুষের মধ্যে এটা ধারণাই হয়েছে যে প্রশাসন কাউকে আড়াল করতে চাইছে। এটা এটা একদম সমস্ত মানুষের সঙ্গে, আপনি যেটা বললেন যে একদম আম জনতার মধ্যে কথা বললে এটা পাওয়া যাচ্ছে। এইটা কি 26 সাল অবধি টিকিয়ে রাখবে বিরোধীরা? অবশ্যই রাখার চেষ্টা করবে, এবং সেইটা কি একটা মমতাকে অস্বস্তি ফেলতে পারে ভোটে? এই প্রসঙ্গটা আসতে পারে, আসছিল এখনই। সেটা হচ্ছে যে দেখো, হিউম্যান মেমোরি ইজ ভেরি শর্ট। এই মেমোরি, এই যে হিউম্যান মেমোরি, এই পাবলিকের যে মেমোরি, এ খুব শর্ট। আমি দেখেছি, বহু ক্ষেত্রে দেখেছি। যদি এখনই কোনো ভোট থাকতো, ভোটে তো বোঝা যায় যে মানুষ কিরকম অবস্থায় আছেন, এবং তাতে কিন্তু মানুষের রায়টা সংগঠিত, মানে একটা একটা কি বলবো, একটা একটা মাত্রা পায় মানুষের ভোটে। মানুষের ভেতরের এই যে ক্ষোভ বা ক্রোধ বা ভালোবাসা, যাই হোক, সেইটার মাত্রাটা বোঝা যায়। এখন কোনো সেই ধরনের ভোট কিন্তু নেই, পঞ্চায়েত ভোটও নেই, লোকসভার ভোটও নেই, একেবারে 2026 সালের বিধানসভা ভোট। তার আগে অনেক কিছু হবে, তার আগে সারা দেশে একাধিক ভোট আছে, অনেক ভোট আছে। সেই ভোটে ভারতীয় জনতা পার্টি কি অবস্থায় থাকবে আমরা জানি না। তার প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গে পড়বে, কেউ আটকাতে পারবে না। ইতিমধ্যেই খানিকটা পড়েছে, আমরা জানি পড়েছে কেন, আমি সে কথায় আসছি। পড়বে। আর মমতা বন্দ্যোপাধ্যায় অনেক সময় খেলা ঘুরিয়ে দিতে পারেন, এটা সুব্রত মুখোপাধ্যায় একবার বলছিলেন, যে একবার বলেছিলেন বহুদিন আগে, আমাকেও বলছিলেন যে মমতার হচ্ছে একটা ব্যাপার দেখেছি, যে আমরা মমতার বিরুদ্ধে এত বলি ঠিকই, কিন্তু মমতা না পলিটিক্যালি অ্যাসেসমেন্টটা খুব হঠাৎ করে করে দিতে পারে। এটা গাট ফিলিং আছে, ও বুঝতে পারে কি করা উচিত এখন। এটা হতে পারে একজন অনুরাগী হিসেবে সুব্রত বলেছেন, কিন্তু আমরা কিন্তু দেখেছি, না হলে এই লোকসভায় এত এইরকম ভাবে মমতা যেভাবে ফিরিয়ে এনেছেন দলটাকে, এবং তারও আগে যেবারে বিধানসভা থেকে এই যেরকম হয়েছিল, তখন অভিষেককে কাজে লাগিয়েছেন, এবারে আর অভিষেককে কাজে লাগাননি। এটাও কিন্তু একটা রাজনৈতিক, একটা যাকে বলা হয় একটা দূরদর্শিতার পরিচায়ক আমার মনে হয়। এই 2026 পর্যন্ত এটাকে টিকিয়ে রাখা খুব কঠিন বিরোধীদের পক্ষে, কেননা এখানে একাধিক বিরোধী দল, একটা বিরোধী দল নয়। এবং এটা ফারাক, এটা বাংলাদেশের মতন, এটা তো দেশ নয়, এটা একটা রাজ্য, এটা অঙ্গরাজ্য। একটা অঙ্গরাজ্য আর একটা দেশের মধ্যে অনেক ফারাক আছে। আর আরো একটা ফারাক আছে, যে এইখানে যতই আমরা ছাপ্পা হেনা তেনা, এ তো সিপিএম এর আমলেও বলা হতো ছাপ্পা মেরে ভোট হয়েছে, বরুণ সেনগুপ্ত তো সায়েন্টিফিক রিগিং এর তত্ত্ব এনেছিলেন। কিন্তু আমি বরাবর বলতাম, আমি তখনও বলতাম যে দেখো, ওই পরীক্ষায় টুকে না ফার্স্ট হওয়া যায় না। টুকে তুমি পাস করতে পারো, ফার্স্ট হওয়া খুব মুশকিল। ফার্স্ট হতে গেলে তোমার সেই রকম একটা প্রিপারেশন চাই। তখন সিপিএম এর সেই প্রিপারেশন ছিল, এখন তৃণমূলের সেই প্রিপারেশন আছে, কিন্তু বিরোধীদের এখনো সেই প্রিপারেশন আমি দেখতে পাইনি, এখনো পাইনি। এইটা আমরা যেটা দেখলাম, এইটা কিন্তু সাধারণ মানুষের
ক্রোধের ক্ষোভের বহিঃপ্রকাশ। এবং মহিলাদের এই যে বাড়ি থেকে বেরিয়ে আসায় মহিলাদের একটা ভীষণ রকমের মানে যাকে বলা হয় নিজেদের প্রকাশের, আমাদের নিজেদের স্বাধীনতার প্রকাশের একটা আমি চেহারা দেখতে পাই সাংঘাতিক ভাবে। ঠিক এটার সঙ্গে বিরোধী রাজনীতিক সরাসরি জড়িয়ে পড়লে সেটা টিকবে বলে আমার মনে হয় না। এটার সঙ্গে কোনো খুব কঠিন, খুব কঠিন। আর যদি টিকিয়ে রাখতে পারে আমরা দেখতে পাবো। কিন্তু যেহেতু সামনে কোনো ভোট নেই, যেহেতু ভোট থাকলে কি হয় পরপর বোঝা যায়, সেটা তখন দাঁড়াতে পারে একটা নিজের জায়গায়, সেটা একটা সমস্যা বিরোধীদের কাছে। প্রথমত আমরা এই এবার তৃণমূলের থেকে আমরা যদি এবার বিজেপির দিকে যাই, বিজেপির আচরণ যদি আপনি একটু বিশ্লেষণ করেন, এখনো পর্যন্ত বিজেপি যে অবস্থায় দাঁড়িয়ে আছে পশ্চিমবাংলায় এই ইস্যুকে কেন্দ্র করে। বিজেপির এই ইস্যুতে বলতে গেলে না একটা জিনিস খুব খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দেখো বিজেপি মাঝখানে কেন বেশ কিছুদিন আগে যখন তৃণমূলের বিরুদ্ধে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, খুব জোরালো ভাবে করেছিল, এটার মধ্যে কোনো ভুল নেই। কারণ তখন সেখানে বামেরা একেবারে কার্যত ময়দান ছেড়ে চলে গিয়েছিল, কংগ্রেস তো ছিলই না, সমস্ত বিরোধী জায়গাটায় ভ্যাকিউম, শূন্য স্থানটা পূরণ করেছিল বিজেপি। তার সঙ্গে বিজেপির কিছু নিজস্ব ভোট ব্যাংক তৈরি হয়েছিল, নিজস্ব ভোট ব্যাংক এবং বিরোধী জায়গায় নিজেদের প্রতিষ্ঠা করা, দুটো কিন্তু এক ছিল না। নিজস্ব ভোট ব্যাংক বলে আমি বলতে চাইছি একটা প্রো হিন্দু ভোট ব্যাংক, আরএসএস এর একটা যে জায়গাটা সেটা এখানে করেছিল। এবং সেখানে প্রচুর উদ্বাস্তু যারা একসময় এসেছিলেন বাংলাদেশ থেকে বা মতুয়া যারা আছেন তারা সবাই বিজেপিকে সমর্থন করেছিল। এবং উত্তরবঙ্গের প্রচুর একটা শ্রেণী, প্রচুর শ্রেণী যারা শাসক দলের বিরুদ্ধে তারাও গিয়েছিল, এই সময় হয়েছিল। কিন্তু সেটা আস্তে আস্তে তাও অবক্ষয় হয়েছে, এটাও আমি দেখেছি। এবং সেই অবক্ষয়টা এই আরজিকর কাণ্ডের সবচেয়ে সামনে এসেছিল, এটা আমি লক্ষ্য করেছি। সামনে এসেছিল কখন, যখন দেখলাম এমন এই আরজিকরে যেখানে সারা রাজ্য কেন সারা দেশ উত্তাল, আন্তর্জাতিক স্তরে সমস্ত সবাই উত্তাল, এবং যেখানে সিপিআইএম এর বিভিন্ন শাখা গণসংগঠন বিশেষ করে ডিওয়াইএফআই এবং এসএফআই রাস্তায় নেমে একটা তুমুল আন্দোলন তৈরি করলো, যেখানে সব বাহী গাড়ি আটকে দিলেন, মীনাক্ষী মুখোপাধ্যায়রা আটকে দিচ্ছিলেন। সেখানে বিজেপির কি অবস্থা ছিল সেদিন? বিজেপির একটা দল বলল যে আমরা মিছিল করব, আর আরেকটা দল বলল শ্যামবাজারে বসে থাকবো। কারোরই কিসের বিশেষ হলো না, বিশেষ কিছুই করতে পারেনি। এবং শুধু তাই নয়, সেখানে যারা যারা ছিলেন সেখানে বিরোধী দলনেতাই ছিলেন না, শুভেন্দু অধিকারী ছিলেন না, একটা জায়গায় রাহুল সিংহ আর ওই শ্রমিক ভট্টাচার্য ওরা সমস্ত ছিলেন, দিলীপ ঘোষ এরা ছিলেন, আর আরেকটা জায়গায় সুকান্ত মজুমদার এই সমস্ত ছিলেন, অমিতাভ চৌধুরী। এখন আবার তিনজনকে একসঙ্গে দেখা যাচ্ছে। হ্যাঁ, এইটাই কেন তিনজনকে একসঙ্গে দেখা যাচ্ছে, ঠিক তাই, এইটাই বলছে একসঙ্গে দেখা যাচ্ছে এই কারণে, যখন দেখা গেল যে সমস্ত বিরোধী পরিষদটা বামেরা এবং কংগ্রেসও, এই কংগ্রেসকেও আমি দেখিনি যে কলকাতা শহর, আমি নিজে একটা করেছিলাম অধীর চৌধুরীর ফেলিয়ার, অধীর চৌধুরী বহরমপুরে বসে ক্যামেরার সামনে শুধু বিবৃতি দেন, এই তো হয়েছিল। সেই কংগ্রেস কলকাতায় মিছিল করলো, ধস্তাধস্তি করলো, আব্দুল মান্নান এলেন, নগ্ন প্রতিবাদ, যেটা ওরা বললো ঊর্ধ্বাঙ্গ নগ্ন করে একটা প্রতিবাদ। এবং সেখানে আব্দুল মান্নানকে আমরা অনেকদিন পরে দেখলাম, অনেকদিন পরে আব্দুল মান্নান এমনিতে বরাবরই তৃণমূল নেত্রীর বিরোধী এবং সারদা মামলার একজন অন্যতম বিকাশ ভট্টাচার্য তো, হ্যাঁ বিকাশ ভট্টাচার্য, এবং উনি তো মামলাটা করেছিলেন। হ্যাঁ মামলাটা করেছে। এইবারে এই যে জায়গাটা বিরোধী পরিষদটা সম্পূর্ণ নিয়ে নিতে দেখে এই যে বিজেপি এক হয়েছে, এটা আমরা জানি না কার নির্দেশে হয়েছে, এটা এক হওয়ার কথা নয়। কারণ শুভেন্দু অধিকারীকে যারা নেতা মনে করেন তারা সুকান্তকে মনে করেন না, আর যারা সুকান্ত মজুমদারকে মনে করেন তারা শুভেন্দুকে মনে করেন না, আর দুপক্ষই মনে করে না দিলীপ ঘোষ করে নেতা। এইটাই। আর এবং দিলীপ ঘোষের সঙ্গে যারা আছেন তারা আবার কিছুতেই মনে করেন না শুভেন্দু বা সুকান্ত কখনো পশ্চিমবঙ্গের
এই দায়িত্ব নিতেন। কাজে এটা যেটা আমরা জানতে পাচ্ছি না, হয়তো এটা এখনো আমার জানা নেই, ভেতরে আমি যদি এখন রিপোর্টারি করতাম হয়তো জানতাম, যে আমার ধারণা শীর্ষ নেতৃত্বের কাছে নিশ্চয় এমন একটা কথা গেছে যে সেখান থেকে বলা হয়েছে তোমরা তিনজনে মিলে তো আন্দোলনই করতে পারো না, নিশ্চয়ই এই ধরনের কোনো একটা বার্তা গেছে, যাই জন্য হঠাৎ তিনজনে মিলে, এমনকি যে রূপা গাঙ্গুলি দীর্ঘদিন অন্তরালে চলে গিয়েছিলেন, লকেট চট্টোপাধ্যায়ও চলে গিয়েছিলেন, বানপ্রস্থ থেকে ফিরে এসেছেন, কিন্তু ফিরে তো এসেছেন, তারা ফিরে এলেই কি লোকগুলোকে সংগঠিত করতে পারবেন? সেটা এখানে গৌতম দা একটা প্রশ্ন আপনার কাছে আমি রাখবো, সেটা হচ্ছে যে এই ইস্যুতে আরজি করের মহিলা চিকিৎসকের যে ইস্যুটা নিয়ে সারা ভারতে বা সারা দেশে তো হচ্ছেই, বিদেশেও হচ্ছে, এবং আমাদের পশ্চিমবাংলায় যে এই ইস্যুটা নিয়ে বিজেপির বিরুদ্ধে তৃণমূল এবং সিপিএম কংগ্রেসও যে অভিযোগ বারবার এনেছে যে এদের কি কোনো নৈতিক অধিকার আছে এই দলটা মহিলাদের সম্মানের কথা বলা, মহিলাদের ইয়ের কথা বলা, কেন তারা তো বারবার রাম রহিমকে প্যারোলে ছেড়েছে, বিলকিস বানুর ইয়েতে তারা তাদের মালা পরিয়ে তাদের গুজরাট সরকার তাদের ব্যবস্থা করে দিয়েছে ছাড়ার, হ্যাঁ, এবং তারা বলেছে যে এদের খুব ভালো, এরা সংস্কারী ব্রাহ্মণ, হ্যাঁ, অফিসিয়ালি তারা বারবার ব্রিজমোহন কে শরণ সিংকে কুস্তি ইয়েতে, এরকম অনেক কেস আছে, হ্যাঁ, সেটা তো উত্তরপ্রদেশে একাধিক হাতরাসের কেস আছে। এদের কি আপনার মনে হয় যে এই আন্দোলনটা মানুষের কাছে খুব গ্রহণযোগ্য হচ্ছে, যে দলটা একদম আপাদমস্তক মনুবাদী দল, মহিলাদের বিরুদ্ধে তারা দিনরাত নানা রকম কথা বলে, কোথাও ইলেকশনের সময়ও তারা সেটা করেছে, প্রজ্জ্বল রেবন্নাকে তারা টিকিট করেছে, তো সেই দলটার কি কোনো নৈতিক অধিকার আছে এই আন্দোলন করার সামনে আসলে? এবং মানুষ দেখো, একদম তুমি যেটা বলছো সেটা হচ্ছে একটা নৈতিকতার প্রশ্ন। আমি বলছি সাংবাদিকতায় আমরা যখন, না, আমি বলছি মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য হবে, আমি নৈতিকতার চেয়েও তো বলছি মানুষের কাছে গ্রহণযোগ্য কতটা। তুমি যদি কালকে সরকারে আসো, তুমি তো উত্তরপ্রদেশ আবার এটা এখানে করবে, তা তোমরা আমরা তাহলে কি সেই ফ্রাইং প্যান থেকে আমরা আবার ইয়েতে ফায়ারে জাম্প করবো? হ্যাঁ, তো এবারে বিজেপির বিরুদ্ধে যে মহারাষ্ট্র যেরকম ভাবে আন্দোলন শুরু হয়েছে, মহারাষ্ট্রে একটি শিশুর উপরে যে নির্যাতন হয়েছে তাই দিয়ে উত্তাল, বিহারেও হয়েছে সম্প্রতি, বিহারেও হয়েছে সম্প্রতি, উত্তরপ্রদেশেও হয়েছে, হ্যাঁ। এবারে হচ্ছে তুমি যেটা বলছো, শোনো, এটা হলো আমি নৈতিকতার প্রশ্ন নিয়ে যেটা বলি, নৈতিকতার প্রশ্ন নিয়ে যদি বিজেপিকে বলা হয় তাহলে ভারতীয় জনতা পার্টির মুখ দেখাবার কোনো জায়গা থাকে না, কোনো দিকেই থাকে না, কারণ তাদের মূলত তারা বিভাজন নীতির উপরে ভরসা করে তারা দেশটাকে শাসন করতে চায়। তাদের প্রথম কথাই হচ্ছে বিভাজন। বিভাজন মানে এই যে হিন্দু শাস্ত্রের অনেক ব্যাখ্যা আছে, কিন্তু মূল ওই যে ব্যাখ্যাটা তুমি যে মনুবাদী ব্যাখ্যা বলছো, যে বিভাজন, বর্ণাশ্রম, জাতিভেদ, হিন্দু মুসলমান, এই যে বিভাজন, সমস্ত ক্ষেত্রে বিভাজন, এটাকে কেন্দ্র করেই ওটা উঠে দাঁড়িয়েছিল, সেইটার উপরেই ওরা ধরে দাঁড়িয়ে আছে, এটা ফ্যাক্ট। এবারে তুমি পারসেপশনের কথা বললে, পারসেপশনে মানুষের হয় কি সমস্যা হয়ে যায় এটাই, যে এই রাজ্যে যেহেতু আমাদের ফেডারেল স্ট্রাকচারে এখনো পর্যন্ত এই রাজ্যের একটা নিজস্ব ক্ষমতা আলাদাভাবে আছে, আমরা মনে করি, আমরা দীর্ঘদিন দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় এখানে চালাচ্ছেন, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বা তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে যে যারা বলছেন তাদের মধ্যে কে স্ট্রংলি বলছেন, সেইটা মানুষ অনেক সময় দেখতে চাইছিল, যার জন্য বিজেপিকে এতটা, কারণ এই মানুষগুলোই তো এদের ভোট দিয়ে অতখানি লোকসভায় অত বিপুল ভাবে পাঠিয়েছিল, এই আমাদের বাংলার মানুষই কি জন্য পাঠিয়েছিল, তারা নিশ্চয় নৈতিকতার প্রশ্নটাকে কি করেছিলেন, পাশে সরিয়ে রেখেছিলেন আপাতত। কিন্তু এখন কি হয়েছে, তুমি যেটা বলছো, এখন হয়েছে এটাই, এই পারসেপশনটা পাল্টে গেছে গত লোকসভা নির্বাচনের পরে খানিকটা, বেশ খানিকটা, এবং সেই পাল্টে যাওয়ার কারণটাই হচ্ছে এই যে সংবিধান পাল্টে দিতে পারে বিজেপি, ভারতীয় জনতা পার্টি, যে সংবিধান আমরা বিভাজনের কথা বিভাজনের কথা মানে মানুষে মানুষে বিভাজনের কথা স্বীকার করে না, তারা মানুষে মানুষে ঐক্যের কথা বলে,
এই যে মহিলাদের সমান অধিকার দিয়েছে সংবিধানে, মহিলাদের একই রকম অধিকার, মহিলাদের সমান অধিকার পুরুষের বোধ একই আছে, একই আছে। কিন্তু এইটা একটা এই বিজেপির পক্ষে খুব একটা অসুবিধাজনক জায়গায় এসেছে, যার জন্য বিজেপি খুব একটা কোণঠাসা হয়ে আছে। একটা জিনিস লক্ষ্য করো, এটা আরেকটা খুব লক্ষণীয় জিনিস, কেউই বলছে না, এত বড় ঘটনা তো হয়েছে, তাতে গৌরব ভাটিয়া, অমিত মালবিয়া এর তো হচ্ছে মুখপাত্র, এরা শীর্ষ নেতৃত্বের বিজেপির কে কি বলেছেন, কোথায় কেউ কেউ এসেছে, মিছিলও এসেছে, বলেছেন কিছু, কেন বলেননি? এটা ভেরি ইম্পর্টেন্ট। কারণ বলেননি এই কারণে, কারণ তারা জানেন আজকে যদি তারা এসে এটা বলেন, কালকে ওই মহারাষ্ট্রে গিয়ে, উত্তরপ্রদেশে গিয়ে এই যে ইন্ডিয়া জোট, তার মধ্যে যারা যারা থাকবেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় শাসক দলের নেত্রী হিসেবে যতটা সফল, বিরোধী নেত্রী হিসেবে তার চেয়ে হয়তো বেশি সফল। এবার সেইটা যদি হয় তখন তাকে সামলাবে কি? কারণ ওদের দেশে সবসময় তো ওদের রাজ্যে, ওই রাজ্যে সমস্ত সময় এই ধরনের ঘটনা ঘটছে, প্রতি মুহূর্তে ঘটছে, ভয়ঙ্কর রকমের ঘটনা ঘটেছে, ন্যাশনাল ক্রাইম রেকর্ডও তাই বলছে। আরেকটা জিনিস অবশ্য আমার মনে হয়, সেটা হচ্ছে এর পরে যেটা হওয়ার কথা, এটা অনেকের মুখে আমি শুনছি, এবং তারা যেটা বলছেন আমি খুব তাদের স্থিতধী বলে আমি মনে করি। যেমন আমাদের এই রাজ্য, এই সোহিনী সেনগুপ্ত যেটা বলেছেন না, রুদ্রপ্রসাদ সেনগুপ্তর মেয়ে, খুব চমৎকার কথা বলেছেন। উনি বলেছেন এটাই, যে আমরা বিচারটা চাইছি, রাজনীতিটা পরে হবে, এক নম্বর। আর এই বিচারটা কিন্তু সর্বক্ষেত্রে চাইছি, মেয়েদের উপরে যেখানে যেখানে অত্যাচার সেখানে চাইছি, এটাও খুব ইম্পর্টেন্ট কথা। আজকে দেখো এই রাজ্যে এতদিন হয়ে গেল, আমরা যেটা নিয়ে আন্দোলনটা শুরু করেছি, মানে যা শুরু হয়েছে, সবাই বলেছি, আমরা বলছি, কেউ পথে নেমেছে, সবাই বলছে, এখন দলীয় রাজনীতির চাপে পড়ে সেই বিচারের বাণীটা কোথাও না কোথাও আটকা পড়ে যাচ্ছে, আটক হয়ে যাচ্ছে, মানে ধামাচাপা পড়ে যাচ্ছে। কারণ আমরা কিন্তু সেই ব্যাপারটা আর মূলত রাখছি না। আমার কি বলছি, নবান্ন অভিযান, তারপরে কি উঠছে বিজেপির মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এটার সঙ্গে কি সম্পর্ক? মুখ্যমন্ত্রীর পদত্যাগের সঙ্গে বিচারের কি সম্পর্ক? তা তো হয় না, বিচারটা তার তো অন্য। আর আর মুখ্যমন্ত্রীর পদত্যাগ করলেই কি এই বিচারটা আমরা পেয়ে যাব? কে বিচার? আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে, তো এরপরে যদি আমরা বাম এবং কংগ্রেস, মূলত বামরাই প্রথম থেকে ছিল, আপনি তাদের যদি আন্দোলনটা একটু বিশ্লেষণ করেন, খুব অল্প সময়, কিন্তু বাম সমর্থকরা আবার খেপে যাবেন যে আমাদের অল্প সময় দিচ্ছে না, কিন্তু এখন খেপে যাবেন ঠিকই, কিন্তু যেটা হয়েছে বামেদের একটা জিনিস বলা দরকার আমার, সেটা হচ্ছে বামেরাও কিন্তু একটা জায়গায় কোথাও ভুল করেছে। ভুলটা হচ্ছে তারা নেমেছিল খুব জোরদার ভাবে নেমেছে, খুবই ভালোভাবে নেমেছে। হ্যাঁ, দেহ আটকে যেটা সেই সময় যেটা মীনাক্ষীদের, এটা তো ভীষণ ফলপ্রসূ হয়েছে দেখা যাচ্ছে, ভীষণ ফল, এবং তারপরে আদালতে যাওয়ার এই সবকটাই খুব ভালো কাজ হয়েছে। বামেরা খুব ভালোভাবে এগোচ্ছিল, আমার মনে হয়েছে এগোচ্ছিল, এবং কিন্তু হঠাৎ করে সেটা কিন্তু ওদের দিক থেকেও যে কোনো কারণে হোক, কি কারণে উই ডু নট নো, খানিকটা পিছিয়ে পড়েছে, বা আন্দোলনটা খানিকটা গতি আটকে গিয়েছে। তবে একটা মূল্যবান কথা আছে, ওরা কিন্তু এই কথায় কথায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই বলে চিৎকার করছে না। এটা কেন না, সেটা সেই চিৎকারটা করা, এই জন্য বলছি, সেটা করে কোনো লাভ হবে না, কোনো রাজনৈতিক ভাবে তাদের কোনো লাভ হবে না, তারা সুপ্রিম কোর্টে গিয়েও তার কোনো সুরাহা পাবে না। ফেডারেল স্ট্রাকচারে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত একজন কাউকে ওইরকম ভাবে ফেলে দেওয়া যায় না। রাষ্ট্রপতির শাসন বিরোধী ৩৫৬ ধারার কাজে এই বামেদের এইটা খুব ভালো দিকে যাচ্ছিল, এটা আমি মনে করি, এবং বাম এবং কংগ্রেসের, এবং এরা যদি আসে অবশ্যই একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি বিকল্প হয়ে উঠবার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছিলাম। তবে একটা আমার রিজার্ভেশন এখনো আছে, আবার বলছি, বামেদের ডগমা ছাড়তে হবে। বামেরা এখনো তাদের ডগমা ছাড়েনি। বামেদের কোন নেতা বা নেত্রীকে মাথায় রাখতে হবে, ওনারা মুখে বলে যান সবসময় সমষ্টিগত ভাবে হয় না। স্ট্যালিন ছাড়া, লেনিন ছাড়া, যেমন চে গেভারা ছাড়া নিজেরাই জানেন, বিভিন্ন বিপ্লবের কথা বলেন, এখানেও সেরকম
তারা যদি মীনাক্ষীকে মনে করতেন তাকেই মাথায় রেখে আন্দোলন চালাতে হবে, তারা যদি মনে করেন তার সেই পোটেনশিয়াল আছে, এবং সাধারণ মানুষও সেটা মনে করছিল, কিন্তু সেটা যদি না করেন, তাহলে আলীবন্দির জন্য কথায় কথায় পেছনে টেনে ধরে, তাহলে কিন্তু এই গতিপথ কিন্তু আবার আটকে যেতে পারে। এটা না করাই ভালো বলে আমি মনে করছি। এইটা হলে খুব ভালো হবে। চমৎকার বললেন গৌতম, এটা একটা খুব সুন্দর আজকে আলোচনা হলো যে তিনটে পক্ষকে ধরে আমরা আলোচনা করলাম। অবশ্যই বেশি অংশ নিয়েছে যারা, তাদের মধ্যে অনেক কলহ অন্তর্কলহ নিয়ে আমরা তাদের বেশি সময় দিয়েছি, সে তুলনায় বামদের আমরা সময় কম দিতে পারলাম না। ওদের মধ্যে অন্তর্কলহটা সেইভাবে নেই বলে হয়তো সেটা, হ্যাঁ, বাম এবং কংগ্রেসের মধ্যেও সেটা নেই, দুটো পক্ষেই সেটা, হ্যাঁ, দুটো পক্ষই নেই সেটা, হ্যাঁ, সেটা নেই বলে আমরা হয়তো সেটা করব। আপনারা আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। গৌতম দা, আপনাকে অনেক ধন্যবাদ এরকম আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আর সবাই যারা শুনলেন তাদের অনেক নমস্কার।